আসসালামু আলাইকুম। মিরপুর টেস্টের পিচ আমার কাছে টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য ভালোই মনে হয়েছে এবং এই জায়গাটা একটা অ্যাপ্রিসিয়েশন আমি টনি হেমিংকে দিতে চাই যে টেস্ট ম্যাচ ক্রিকেটের সত্যিকারের যে রং রূপ রস বৈচিত্র্যটা আমরা বলি সবসময় সেই জায়গাটা মেইনটেইন করা গেছে। প্রথম দিন রান হয়েছে, রান করার মতো উইকেট ছিল, রান করার মতো সারফেস ছিল। দ্বিতীয় দিনও বেশ ভালো রান করার মতো সারফেস ছিল, মাঝখানে কিছু বল নেমেছে সেটাও আমরা দেখতে পেয়েছি। ৩ নাম্বার দিন অনেকটাই টু বাউন্সড উইকেট দেখা গেছে, যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটের ৩ নাম্বার দিনে আপনি টু বাউন্সড উইকেট দেখবেন সেটাও আসলে খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ যদি ৩ দিনই একইভাবে রান উঠতো তাইলে পরে সেটা টেস্ট ম্যাচের জন্য আদর্শ উইকেট হতো বলে আমার কাছে মনে হয় না। নাহিদ রানার ছোট্ট একটা স্পেল একটু আপনাদেরকে যদি দেখায় যে একই জায়গায় বল পিচ করে ৩ নাম্বার দিনের কথা বলছি, ৩ নাম্বার দিনে একই জায়গায় বল পিচ করে বল নেমেছে, আবার একই জায়গায় বল পিচ করে বল উঠেছে। আমার কাছে মনে হয়েছে ৩ নাম্বার দিন এরকম আনইভেন কিংবা এরকম টু বাউন্সড নেচার সেটা টেস্ট ম্যাচ ক্রিকেটে থাকতেই পারে। এবং প্রথম দিন আসলে যে পরিমাণ রান হওয়া দরকার সেরকম রান হয়েছে। দ্বিতীয় দিনও কিন্তু রান করার জন্য পিচ বেশ ভালো ছিল। তার মধ্যে আবার বোলাররাও খানিকটা কিছু পারচেজ করতে পেরেছেন, কিছুটা লো বাউন্স প্রডিউস করতে পেরেছেন, সেটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে মিরপুর টেস্টের যে উইকেট, টনি হেমিং সত্যি কথা বলতে টেস্ট ম্যাচ ক্রিকেট আন্দাজে বেশ ভালো উইকেট তিনি বানিয়েছেন এবং এই জায়গাটা অবশ্যই অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েশন টনি হেমিং ডিজার্ভ করবেন। এবং বিগত সময়গুলোতে মিরপুরে আসলে যেরকম পিচ ছিল, যেখানে প্রথম দিন থেকেই বল নেমেছে, প্রথম দিন থেকেই বল টার্ন করা শুরু করেছে, এই টেস্ট ম্যাচে কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না। আবার দ্বিতীয় দিন যাওয়ার পরে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে, তবে এখানেও কিন্তু দ্বিতীয় দিন যাওয়ার পরও রান ছিল, সেই সঙ্গে বোলারদেরও ফেভার করার মতো কিছু জায়গা ছিল। এখন টেকনিক্যাল ট্যাকটিক্যাল জায়গা থেকে অ্যাডজাস্টমেন্টের বিষয় নিয়ে যদি কথা বলি, আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বাংলাদেশের স্পিনাররা কিভাবে টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্টটা করেছেন সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি। এই টাইপের উইকেটগুলোতে আপনাকে একটু কন্টেইনিং লাইন এবং লেন্থে বোলিং করতে হয়, ব্যাটসম্যানের ভুলের জন্য অপেক্ষা করতে হয়, সেই কাজটা কিন্তু বাংলাদেশের বোলাররা বা স্পিনাররা খুব ভালো মতো করেছেন। বিগত সময়গুলোতে আমি আসলে গত ২৬ বছরে বাংলাদেশের স্পিনারদেরকে এইভাবে টেস্ট ম্যাচ ক্রিকেটে কন্টেইনিং লাইন অ্যান্ড লেন্থে ওইভাবে বোলিং করতে দেখি নাই। তারা সবসময় অ্যাটাকিং লাইন লেন্থেই বোলিং করে গেছেন এবং দেশের মাটিতে সাকসেসফুল হয়েছেন, কারণ দেশের মাটিতে ওই কাইন্ড অফ উইকেট বানানো হয়েছে। বিদেশের মাটিতে গিয়ে কিন্তু বাংলাদেশের স্পিনাররা খুব বেশি সাকসেসফুল হন নাই সবসময়, কারণ বিদেশের মাটিতে সত্যি কথা বলতে কখনো কখনো আপনাকে এই টেস্ট ম্যাচে যেই গেম প্ল্যানে বাংলাদেশ গেছে, যেটা আমার কাছে একটা নতুন চল মনে হয়েছে, যে আলটিমেটলি স্পিনাররা বেশ ভালো কন্টেইনিং লাইন লেন্থে বোলিং করে পরবর্তী সময় ব্যাটসম্যানের মিস্টেকের জন্য অপেক্ষা করেছেন। মিরাজ যে ৫টা উইকেট পেয়েছেন খেয়াল করে দেখবেন, ৫টা উইকেটের প্রত্যেকটা উইকেট কিন্তু ব্যাটসম্যান শর্ট খেলতে গিয়ে আউট হয়েছেন। ইভেন একমাত্র ডানহাতি ব্যাটার মাঝখানে ছিলেন মোহাম্মদ রিজওয়ান, তার উইকেটটাও কিন্তু ম্যাচ আপে তাইজুল ইসলাম নিয়েছেন, সেটাও শর্ট খেলতে প্রলুব্ধ করে। সো এই জায়গাটা আমি বলবো যে বোলারদের ডিসিপ্লিনটা এই টাইপের উইকেট আসলে খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের উইকেটে আপনি কিন্তু ইনিশিয়ালি খুব বেশি কিছু পারচেস করতে পারবেন না অ্যাটাকিং লাইন লেন্থে বোলিং করে, কারণ ব্যাটসম্যানকে বিট করাটা আসলে খুব টাফ। সো যে সমস্ত উইকেটে ব্যাটসম্যানকে বিট করাটা খুব টাফ, ওই সমস্ত উইকেটে কিন্তু ব্যাটসম্যানকে ফ্রাস্ট্রেটেড করাটাই টেস্ট ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় জায়গাটা। এটা বাংলাদেশের স্পিনাররা পরবর্তী সময় করতে পেরেছে। পেস বোলারদের কথা যদি বলি, আপনি প্রথম দিন যখন পেস বোলাররা বোলিং করেছে, মানে টেস্টের দ্বিতীয় দিন যখন পেস বোলাররা বোলিং করেছে, বাংলাদেশের পেস বোলারদের কথা বলছি, ওই জায়গাটা একটা বিষয় লক্ষণীয় ছিল, সেটা হচ্ছে ইনিশিয়ালি পাকিস্তানি ব্যাটসম্যানরা যে করিডোরটা স্ট্রাগল করেছেন সেটা ছিল করিডোর অফ আনসার্টেনিটি, অফ স্ট্যাম্প বা ফোর্থ স্ট্যাম্প চ্যানেলটাতে। সেই জায়গাটায় কিন্তু 4টা চান্স ক্রিয়েট হয়েছিল, একটা বাউন্ডারি কনসিড করেছেন, কিন্তু পরবর্তী সময় বাংলাদেশের পেস বোলাররা বেশ অ্যাটাকিং লাইন লেন্থে বোলিং করে গেছে এবং অ্যাটাকিং লাইন বলতে হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থে, রুম দিয়ে অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থে ড্রাইভিং লেন্থে বল করে গেছে। বাট আনফর্চুনেটলি এই টাইপের উইকেটে কিন্তু ওই ড্রাইভিং লেন্থে বোলিং করে অ্যাটাকিং বোলিং করে ব্যাটারকে ডিসিভ করতে পারে নাই। সো 12টা 4 হজম করতে হয়েছে, একটা মাত্র চান্স ক্রিয়েট হয়েছিল, সেই ক্যাচটাও ড্রপ করেছিলেন ফিল্ডার গালি অঞ্চলে। সো পরবর্তী সময় আমি যদি বলি তৃতীয় দিন গিয়ে তাসকিন আহমেদ কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো করেছেন। প্রথম দিনের যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা করা উচিত ছিল, সেটা ভুলটাকে শুধরে তাসকিন আহমেদ পরের দিন আমরা দেখতে পেয়েছি বেশ ভালো অ্যাডজাস্টমেন্টটা তিনি করেছেন এবং সেই জায়গাটাতে ওই কন্টেইনিং লাইন এবং কন্টেইনিং লেন্থটাতে বোলিং করে গেছেন, যেটার সুফলও কিন্তু পরবর্তী সময় বাংলাদেশ পেয়েছে। তাসকিন 2টা উইকেট পেয়েছেন, নাহিদ রানাও কিন্তু একটা খুব ভাইটাল উইকেট, একটা সেট ব্যাটসম্যানের উইকেট নিয়ে দিয়েছেন। সো এই জায়গাগুলো টেস্ট ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় টেস্টের জায়গা, যে সবসময় কিন্তু উইকেট আপনার পক্ষে ফেভারেবল আচরণ করবে না। এই টাইপের উইকেটগুলোতে যেখানে হয়তো বা বোলারদের পক্ষে ফেভারেবল আচরণ করছে না, ওই সময়টা আপনি প্ল্যান বিটা কিভাবে সেট করবেন, তখন আপনার অ্যাডজাস্টমেন্টটা কীরকম হবে, তখন আপনাকে কিভাবে কন্টেইনিং বোলিং করতে হবে। এখন আমরা জানি যে কন্টেইনিং বোলিংটা কি, সেটা টি-20 ক্রিকেটে বা ওয়ানডে ক্রিকেটে অনেক বেশি মাত্রা ব্যবহৃত হয়, সাদা বলের ক্রিকেটে ব্যবহৃত হয়,
কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটেও কখনো কখনো এই টাইপের কন্ডিশনগুলোতে আপনাকে কিন্তু হোয়াইট বলের মতো করে বোলিং করতে হয় এবং ওইরকম কন্টেনিং লাইন এবং লেন্থে বোলিং করে ব্যাটসম্যানকে ফ্রাস্ট্রেটেড করতে হয়, তাদের ভুলের জন্য অপেক্ষা করতে এবং ভুল করতে বাধ্য করতে হয়। সো এটাই আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটের অনেক বড় শিক্ষার জায়গা, যে যখন হয়তো বা এরকম কন্ডিশনে খেলছেন আপনার অ্যাডজাস্টমেন্টটা কীরকম, যখন একটু ফেভারেবল কন্ডিশনে খেলছেন আপনার অ্যাডজাস্টমেন্টটা কীরকম। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ সেই অ্যাডজাস্টমেন্টটা পরবর্তী সময় হলেও করতে পেরেছে। এবং উইকেটের কথা যদি আমি বলি, 3 দিনে 3 রকমের নেচার দেখা গেছে। ডেফিনেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটে এরকমই হওয়া উচিত, রাদার দেন একদম প্রথম দিন থেকেই বল লো হবে, প্রথম দিন থেকেই বল নামা শুরু করবে, ঘোরা শুরু করবে। আবার আরেক ধরনের উইকেট আছে 5 দিনের 5 দিনই 100টা বল ঘুরবে না। এটা টেস্ট ম্যাচ ক্রিকেটের উইকেট হয় না। টনি হেমিং যেভাবে উইকেটটা বানিয়েছেন আমার কাছে মনে হয় যে ফুল মার্কস টু হিম। আমি একবার ব্যক্তিগতভাবে টনি হেমিংকে জিজ্ঞেস করেছিলাম যে ওয়াই অলওয়েজ আ বেল্টার ইজ কনসিডার্ড অ্যাজ আ ভেরি গুড উইকেট, মানে রানের উইকেটই কেন আসলে এটা কনসিডার করা হয় ভালো উইকেটের জন্য। টনি হেমিং বলেছেন যে থিওরিটিক্যালি যারা কিউরেটর আছেন তারা যেটা কনসিডার করেন বা বিশ্বাস করেন সেটা হচ্ছে 30 রানস ফর 1 উইকেট, প্রতি 30 রানে একটা করে উইকেট যাবে। এইরকম পিচকে আসলে আদর্শ পিচ বলা হয়, যেখানে ইভেনলি ব্যালেন্সড জায়গা আছে। ব্যাটসম্যানরা যদি তাদের স্কিল ওয়াইজ খেলতে পারেন তাহলে খেলতে পারবেন, বোলাররা যদি স্কিল ওয়াইজ তারা এক্সিকিউট করতে চান সেক্ষেত্রে এক্সিকিউট করতে পারবেন। সো এই টাইপের উইকেটকে টনি হেমিং সবসময় বিশ্বাস করেন যে দিজ আর কনসিডার্ড অ্যাজ গুড উইকেটস। সো আমার কাছে মনে হয়েছে এই টেস্ট ম্যাচের উইকেটটা যথেষ্ট ভালো উইকেট টেস্ট ম্যাচ ক্রিকেটের আন্দাজে, যে ঠিক আছে দুই পক্ষের জন্য একটা ব্যালেন্সের জায়গা এবং এক এক দিন এক এক রকমের নেচার জায়গা। 3 নাম্বার দিন এরকম 2 বাউন্সড উইকেট পাওয়া যাবে, দ্যাটস ফেয়ার এনাফ। 3 নাম্বার দিনে সেরকমটা হতেই পারে, 4 নাম্বার দিনে উইকেট আর একটু ভাঙবে, সেটাই আমরা প্রত্যাশা করি। লেটস হোপ ফর দ্য বেস্ট। কেমন হয় সেটা দেখার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।